বাংলাদেশের নারী দল তারা কিন্তু আরো এক ইতিহাস গড়ার পথে রয়েছে। আন্ডার-20 এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারবে কিনা বাংলাদেশ, সেটা সমীকরণের উত্তরটা মিলবে বাংলাদেশ ভার্সেস সাউথ কোরিয়া। আজকে এফসি অনূর্ধ্ব-20 নারী ফুটবল বাছাইয়ের বাংলাদেশের তৃতীয় ম্যাচ, এবং এখন পর্যন্ত বাংলাদেশের জন্য দারুণ একটা টুর্নামেন্ট যাচ্ছে। এশিয়ান কাপের মূল পর্বে মেয়েরা কোয়ালিফাই করেছে গেল মাসে, এইবার তার জুনিয়রদের পালা। এবং জুনিয়রদের ম্যাচটার প্রতিপক্ষটা দেখেন, মানে সাউথ কোরিয়া, এবং টাইম হচ্ছে আজকে দুপুর 3টা। আগের দুটো ম্যাচের পরে বাংলাদেশের সমর্থকদের কাছ থেকে অভাবনীয় সাড়া সম্ভবত মিলেছে, এবং সবাই কম বেশি আমি দেখেছি যে তিমুর লেস্তে, এর আগে লাওস, ওই ম্যাচগুলোর পরে সাউথ কোরিয়া এবং লাওসের ম্যাচের পরে মেয়েদের ফুটবল নিয়ে খুব কথাবার্তা বলছেন সোশ্যাল মিডিয়াতেও। আজকের এই ম্যাচটা যেহেতু সাউথ কোরিয়ার বিপক্ষে, সেখানে আরও বেশি একটা আড়ম্বর তৈরি হবে, এবং এই যে পয়েন্ট টেবিলের হিসাবটা, এখানেই বোধহয় আসল প্যাঁচটা। এখন পর্যন্ত বাংলাদেশ 2 ম্যাচের 2টাই জিতেছে, সাউথ কোরিয়াও 2 ম্যাচের 2টাই জিতেছে। তবে বাংলাদেশ এবং সাউথ কোরিয়ার গোল ডিফারেন্সটা এক জায়গায় থাকলেও বাংলাদেশের কাছে আজকের যে সমীকরণ, বাংলাদেশ যদি ম্যাচটা সাউথ কোরিয়ার সাথে ড্র করতে পারে তাহলে বাংলাদেশ পৌঁছে যাবে মূল পর্বে, কারণ বাংলাদেশ একটা গোল বেশি দিয়েছে সাউথ কোরিয়ার থেকে। রিফাত, এই জায়গায় তো হচ্ছে গিয়ে যেটা ঘটনা যেটা হবে যে 8টা গ্রুপের 8টা চ্যাম্পিয়ন এবং একই সাথে 3টা রানার্স আপ, তাদেরও সুযোগ থাকছে। মোট যেই 11টা গ্রুপ রয়েছে, সেই 8টা গ্রুপ রয়েছে, সেই 8টা গ্রুপ থেকে বাংলাদেশ যদি ম্যাচটা ড্র করতে পারে, বাংলাদেশ তো ডিরেক্টলি থ্রু করেই গেল। যদি ড্র না হয়, যদি সাউথ কোরিয়া জিতে যায়, তখন তো আসলে ঘটনাটা হবে অন্য গ্রুপগুলোর মধ্যে থেকে বেস্ট রানার্স আপ হওয়ার লিস্টে বাংলাদেশে থাকতে হবে। আসলে ওই মারপ্যাচটারই হিসাব মেলাতে হবে। সব মিলে 12টা দল, তো 12 দলের ভেতরে 8টা গ্রুপ চ্যাম্পিয়ন আপনি পেয়ে যাচ্ছেন। এরপরে আপনি পাচ্ছেন সেরা 3টে রানার্স আপ এবং হচ্ছে হোস্ট টিম, এই মিলে 12টা দলের হিসাব নিকাশ। তো বাংলাদেশ যেহেতু এরই মধ্যে 6টা পয়েন্ট পেয়েছে, সাউথ কোরিয়াও ওই গ্রুপে 6 পয়েন্ট, যেহেতু বাংলাদেশ এগিয়ে আছে, কারণ বাংলাদেশ গোল করেছে বেশি সাউথ কোরিয়ার তুলনায়। এই জায়গাতেই গোল ব্যবধানের একটা হিসাব নিকাশ আমাদেরকে মেলাতে হবে, এবং তাতে বাকি গ্রুপগুলোর কি অবস্থা সেটাও একটু আমাদের দেখা প্রয়োজন। এখনো পর্যন্ত এই গ্রুপগুলোর যা স্ট্যান্ডিং 8টা গ্রুপের, তাতে রানার্স আপের হিসাবে জর্ডান, সাউথ কোরিয়া, চাইনিজ তাইপে আর ইরান, এই দলগুলো এখনো পর্যন্ত 4টা রানার্স আপ যদি ধরেন 8টার ভেতরে, এই 4টা হচ্ছে ফার্স্ট রানার্স আপ, যেখানে সাউথ কোরিয়া তো বাংলাদেশের এই গ্রুপে, আবার চাইনিজ তাইপে, ইরান, তাদেরও 6টা করে পয়েন্ট আছে। এই 4টা দলেরই 6টা করে পয়েন্ট, এবং এর পরের দিকে যদি আমরা যাই, সেখানে সবগুলো দলের 6টা পয়েন্ট নাই। লেবানন, মিয়ানমার, নেপাল এবং হংকং। এই জায়গায় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে 6 নম্বরে থাকা মিয়ানমার, তাদের আসলে এই গ্রুপটা, যে গ্রুপটা গ্রুপ ডি, সেখান থেকে কোনো রানার্স আপের পরের রাউন্ডে যাওয়া হবে না। এটা মোটামুটি না, এটা পরিষ্কারভাবেই গাণিতিক হিসাবে নিশ্চিত, কারণ যে 8টা গ্রুপ, সেই 8টা গ্রুপের ভেতরে মিয়ানমার এবং ওই গ্রুপের শীর্ষস্থানে থাকা দলটার পয়েন্ট হচ্ছে 4। তো শেষ ম্যাচ যেহেতু মিয়ানমার এবং ভারতের, সেই ম্যাচে ব্যবধান যাই হোক না কেন, যদি ড্র হয় তাহলে কোনো একটা দলের পয়েন্ট হবে হাইয়েস্ট 5। তো ওখানে 6-এর হিসাবে বাংলাদেশ আসলে এগিয়ে থাকবে। 7টা আপনি কনসিডারেশনে ধরতে পারেন। এই হচ্ছে এখনো পর্যন্ত এইটার হিসাব নিকাশ। আজকে তো আসলে লাস্ট ম্যাচ ডে, এবং সেই লাস্ট ম্যাচ ডেতে যদি আপনি হিসাব করেন, যেমন আপনি বলছেন ইন্ডিয়ার সাথে মিয়ানমারের ম্যাচ রয়েছে, অন্য গ্রুপগুলোর তো আসলে কে কার মুখোমুখি হচ্ছে সেটাও তো ইম্পর্টেন্ট। কারণ হ্যাঁ, উত্তর কোরিয়ার হিসাবটাও যদি করেন, উত্তর কোরিয়াও কিন্তু আজকে তাদের হচ্ছে তারা যদি গ্রুপ চ্যাম্পিয়ন না হয়, যদি তারা নেপালের কাছে হেরে যায়, তখন তো উত্তর কোরিয়াও চলে আসবে এই বেস্ট পসিবল রানার্স আপের লিস্টে। এক্স্যাক্টলি, এবং এই যে 6টা করে পয়েন্ট সবার, এইটাই হচ্ছে যে সবচেয়ে বড় কথা। ইন্টারেস্টিংলি আজকের শেষ দিনে যেমন বাংলাদেশ সাউথ কোরিয়ার ম্যাচ না, দুটো টিমেরই 6টা করে পয়েন্ট, বেশিরভাগ গ্রুপেরই অবস্থান অনেকটা এরকম। আপনি গ্রুপ ই এর ফিক্সারটা যদি দেখেন, সেখানে উত্তর কোরিয়া ভার্সেস নেপালের ম্যাচ, উত্তর কোরিয়ার পয়েন্ট 6, সেই হিসাব থেকে তারা এগিয়ে আছে, নেপাল 4-এ আছে। গ্রুপ বিতে এখানে দুটো ম্যাচের দিকে আপনাকে হিসাব রাখতে হবে, ভিয়েতনাম এবং কিরগিজস্তান 6 আর 3 পয়েন্ট, হংকং সিঙ্গাপুর 3 এবং 0 পয়েন্ট, অর্থাৎ হংকং, কিরগিজস্তান, ভিয়েতনাম সবারই শেষ দিনে একটা সম্ভাবনা আছে। গ্রুপ সিতে অস্ট্রেলিয়া, চাইনিজ তাইপে দুটো দলেরই পয়েন্ট 6। এই জায়গায় অস্ট্রেলিয়া হয়তো ফেভারিট, কিন্তু বোঝাই যাচ্ছে যে যদি ওই ম্যাচটাও ড্র হয়ে যায়, তাহলে সেখানে আবার আরেক রকমের হিসাব নিকাশ চলে আসবে। গ্রুপ ডিতে মিয়ানমার, ভারত, যেটা বলছিলাম যে দুটো দলের পয়েন্ট যেহেতু 4 করে, এবং তারাই 1 এবং 2 নম্বর অবস্থানে আছে, তাই ওই জায়গা থেকে একটা দলই যারা জিতবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে থ্রু করবে, এই ছাড়া আর কোনো উপায় নাই। এরপরে যদি গ্রুপ ই এর ম্যাচ দেখেন, সেখানেও ওই একই অবস্থা। মানে এই টুর্নামেন্টের ফরম্যাট এখনো পর্যন্ত যা দাঁড়িয়েছে, তাতে ওই শেষ দিনে এসে
প্রায় সবগুলো গ্রুপে একটা ফাইনাল ম্যাচের তকমা লেগে গেছে। যেমনটা এই যে গ্রুপ ইতে চীন এবং লেবাননের দুটোরই পয়েন্ট 6-6, জাপান এবং ইরান দু টিমেরই পয়েন্ট 6-6, গ্রুপ জি উজবেকিস্তান জর্ডান 6 পয়েন্ট। গ্রুপ এইচ এর অবস্থাও আসলে ঠিক একই রকম। এই কারণেই বাংলাদেশের যে সমীকরণটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে এখান থেকে বাদ পড়াটাই কঠিন, কিন্তু বাংলাদেশের ভাগ্য পুরোপুরি যে বাংলাদেশের কাছে আছে ঘটনাটা তাও নয়। বাংলাদেশের এই কারণেই এই ম্যাচটা ড্র করার জন্য খুব জোরে সোরে খেলতে পারাটা খুবই খুবই জরুরি। দেখেন এই জায়গায় হচ্ছে আপনার পিটার বাটলার যখন হচ্ছে বাংলাদেশ দল দেশ ছাড়ে তার আগে যে একটা প্রেস কনফারেন্স চলছিল সেখানে কথা হয়েছিল যে এই গ্রুপের সবচেয়ে স্ট্রং টিম তো হচ্ছে দক্ষিণ কোরিয়া, তাদের এগেনস্টে কি জয় বা পয়েন্ট পাওয়া সম্ভব কিনা। তখন তিনি বলেছিলেন হ্যাঁ আপনি র্যাঙ্কিং এর হিসেব যদি করেন তাহলে হচ্ছে সেখানে বাংলাদেশ অনেক পিছিয়ে থাকবে, তবে ফুটবল তো ওই পার্টিকুলার ম্যাচের খেলা, সেই ফুটবল সেই পার্টিকুলার ম্যাচে যে কোনো সময় বাংলাদেশ যে কোনো কিছুই ঘটাতে পারে। এবং এই আন্ডার 20 টিমটার আপনি অবস্থাটা দেখুন, তারা সাফ আন্ডার 20 যে চ্যাম্পিয়নশিপটা হয়েছে সেখানে বাংলাদেশ দল আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছে এবং সেই টুর্নামেন্টে কিন্তু বাংলাদেশ দল যখন শেষ করলো এরপর খুব বেশি দিনে আসলে ব্রেকও ছিল না, এরপরে তাদের নেমে পড়তে হয়েছে এএফসি আন্ডার 20 এশিয়ান কাপের কোয়ালিফায়ার্স এর ম্যাচগুলোতে এবং সেখানেও এখন পর্যন্ত বাংলাদেশ আনবিটেন রয়েছে। প্রথম ম্যাচটা হারলো লাওসকে, এর পরের ম্যাচটা তিমুর লেস্ট থেকে বাংলাদেশ উড়িয়ে দিল এবং এই জায়গায় বাংলাদেশের একটা পজিটিভ সাইড যেটা হয়েছে তিমুর লেস্টের এগেইনস্টে বাংলাদেশ কিন্তু সাউথ কোরিয়ার চেয়ে একটা গোল বেশি দিয়েছে। আপনি সেই গোল বেশি দেওয়ার হিসেব গোল কম দিলেও হচ্ছে ওভারঅল দুইটা ম্যাচ মিলে যেহেতু সাউথ কোরিয়া এবং লাওসের ম্যাচটা সাউথ কোরিয়া মাত্র 1-0 গোলে জিতে গেছে সেহেতু সেটার একটা বেনিফিট কিন্তু বাংলাদেশের এই দলটার রয়েছে। ওখানেই আসলে বাংলাদেশ কিছুটা এগিয়ে গেছে এবং সাউথ কোরিয়া আর লাওসের ম্যাচটা যারা দেখেছেন তারা খুব ভালো মতোই জানেন যে লাওস যেভাবে ফুটবলটা খেলেছে সেটা সাউথ কোরিয়াকে বিপদে ফেলেছে। সাউথ কোরিয়া একের পর এক আক্রমণ করেই যাচ্ছে আর লো ব্লক ডিফেন্ডিংয়ে লাওসের মেয়েরা বরাবর একটার পর একটা ক্লিয়ার করে যাচ্ছে। কখনো গোলকিপার শরীর বিলিয়ে দিচ্ছেন, সামনে থাকা ডিফেন্ডার শরীর মাথা সব কিছু বিলিয়ে দিয়ে যে কোনো মূল্যে তারা গোল আটকাচ্ছেন। বাংলাদেশ যদি আজকের ম্যাচে তারা এইটুকু নিশ্চিত করতে চায় যে তারা পরের রাউন্ডে যাবে এবং তারা সাউথ কোরিয়ার কাছে হারবে না, বাংলাদেশকে খুবই ডেসপারেট ডিফেন্ডিং করতে হতে পারে সিচুয়েশন ভেদে। কিন্তু আমার যেখানে একটু শঙ্কার জায়গা যে পিটার বাটলার আসলে খুব ডিফেন্সিভ ফুটবল খেলেন না, তিনি এমনই ফুটবল খেলবেন যেটা এই ম্যাচের জন্য তিনি তার কৌশল পরিবর্তন করবেন বলে আমি বিশ্বাস করি না। তিনি ওই হাইলাইন ডিফেন্ডিংয়ে মেনটেন করবেন যেটা সাউথ কোরিয়াকে গোল স্কোরিং অপরচুনিটি আর একটু বেশি দেওয়ার কথা, কারণ তিনি হাইলাইন ডিফেন্ডিংটা মেনটেন করবেনই ওই পাশে গোল করার জন্য। মানে যতই দলটার নাম সাউথ কোরিয়া হোক, যতই পিটার বাটলার আগের দিন বলুন যে আমরা এই সাউথ কোরিয়ার তুলনায় যোজন পিছিয়ে আর সাউথ কোরিয়া মিলিয়ন ডলার ফুটবলে ইনভেস্ট করে, আমাদের অবস্থা তো সেরকম না, এই সমীহ সম্মান সব দেখানোর পরও সাউথ কোরিয়ার এগেইনস্টে দেখবেন বাংলাদেশ তাদের স্বভাবসুলভ ফুটবলটাই শুরু থেকে স্টার্ট করেছে এবং সেটা হলেই আসলে বাংলাদেশের জন্য বেটার হবে, কারণ এই দলটা এই প্লেইং স্টাইলে আসলে খেলে অভ্যস্ত। এই দলটা এই প্লেইং স্টাইল নিয়ে মিয়ানমারকেও তো স্ট্রং কম্পিটিটর ধরা হয় ওমেন্স ফুটবলে, সেই মিয়ানমারকেও তারা হচ্ছে গিয়ে হারিয়ে দিয়েছে। তুর্কমেনিস্তানের সাথে বাংলাদেশ ভালো একটা রেজাল্ট করেছে, এই ধরনের ম্যাচগুলোতে আমরা দেখেছি। সুতরাং সেটা যদি বাংলাদেশ কন্টিনিউ করতে পারে বাংলাদেশের জন্য মানে আরও একটা শুভ দিনের অপেক্ষাতেই সবাই থাকবে। কারণ আপনি যদি খেয়াল করেন 1 থেকে 21 মার্চ সেই সময়টায় অস্ট্রেলিয়ায় হবে এশিয়ান কাপ, এই আন্ডার 20 এশিয়ান কাপ, সেইটার ফিক্সারটা কিন্তু এপ্রিল মাসের 1 থেকে 18 এপ্রিল। এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন কিন্তু সেই স্বপ্নটা দেখছে বাংলাদেশের এই দলটাও কোয়ালিফাই করবে এবং দুটো দল যখন আপনার এশিয়ার টপ ওমেন্স ফুটবলের টপ টায়ারে যখন অংশ নেবে তখন তো এই দুইটা দলের জন্য আপনার ডিফারেন্ট সেটআপও লাগবে, সেটার প্রিপারেশনটাও কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন নেওয়া শুরু করে দিয়েছে। আজকের এই ম্যাচটাতে যদি আরও একবার ফেরার সুযোগ পাই তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট পিস হতে যাচ্ছেন সাগরিকা। লাওস হয়তো ওই ম্যাচে খুব বেশি আক্রমণ করে নাই, কিন্তু লাওস 2-1 বার ব্রেক করার চেষ্টা করেছিল সাউথ কোরিয়াকে, তাতে তাদের যে স্পিডি ফরওয়ার্ডরা তারা 2-1 বার একটু বিপদেও ফেলেছিলেন সাউথ কোরিয়ার ডিফেন্স লাইনকে। বাংলাদেশের সাগরিকা শান্তি মারদি কর্নার কিক থেকে বলেন অথবা এই যে ব্রেক করার দিকে কাউন্টার অ্যাটাকের দিক থেকে বলেন, ওই গতিটা বাংলাদেশের আজকে দরকার হবে এবং বাংলাদেশ যদি ওই ফুটবলটা খেলতে পারে যে ঠিক আছে একটু
একটু সহ্য ক্ষমতা বাড়িয়ে আমি একটু ডিফেন্ড করে হলেও ওপাশে গিয়ে আক্রমণ করলাম, তাহলে বাংলাদেশের পক্ষে এই টুর্নামেন্টের ফলগুলো তো আমাদেরকে তাই বলছে, তাই না? যে বাংলাদেশ লাওসের সাথে যা খেলেছে, বাংলাদেশ তিমুর লেস্তের সঙ্গে যা খেলেছে, আর সাউথ কোরিয়া এই দুই দলের সঙ্গে যা খেলেছে, তাতে বাংলাদেশের তো চোখে চোখ রেখেই লড়াই করতে পারার কথা। একটা প্লাস পয়েন্ট কি, বাংলাদেশ যেমন আপনার গোলও করছে, একই সাথে হচ্ছে বাংলাদেশ যখন পিছিয়েও থাকছে, পিটার বাটলারের এই দলটা হচ্ছে কামব্যাকটা করতে জানে। মানে ধরেন আপনি এই দলটাকে ওই রকম ভাবার কোনো সুযোগ নাই যে ওরা একটু বাচ্চা, ওরা গোল খাওয়ার পর ওরা হচ্ছে আপনার মুষড়ে পড়বে, প্রেসারে পড়ে যাবে। সেই প্রেসার সিচুয়েশন থেকে কিভাবে ওভারকাম করতে হয় সেটাও পিটার বাটলার এই ওমেন্স টিমটার আসলে রন্থে রন্থে তিনি ঢুকিয়ে দিয়েছেন। সেটা বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট, যে বাংলাদেশ নিজেদের খেলাটা খেলতে পারলে এই ম্যাচেও ড্র তো দরকার, এর থেকেও ভালো কোনো রেজাল্ট হলেও অবাক হওয়ার মতো কোনো কিছু থাকবে না। তবে বাংলাদেশ যদি ম্যাচটা শেষ পর্যন্ত হেরে যায়, তখনই অন্য গ্রুপগুলোর যে হিসেব নিকেশের আমরা কথা বলছিলাম সেই হিসেব নিকেশের দিকে আসলে চলে যেতে হবে, এবং তখন দেখা যাবে। আপনি শুনতে বলছেন যে নিজেদের হাতে বাংলাদেশের হয়তো কিছু নাই, আছে। ম্যাচটা বাংলাদেশ জিতক, পয়েন্টটা পাক, অন্তত 1 পয়েন্ট অথবা 3 পয়েন্ট পাক, তাহলে আর অন্য কোনো দিকে আর তাকাতে হবে না। খুবই আনফর্চুনেট হবে সেরকম কিছু ঘটলে। দর্শক, নিশ্চয়ই আপনারও আকাঙ্ক্ষা থাকবে বাংলাদেশের মেয়েরা আজ যে কোনোভাবেই হোক কোয়ালিফাই করে ফেলুক। বাংলাদেশ এই টুর্নামেন্টে যা খেলেছে, এরপরে এই প্রত্যাশা রাখাটা অস্বাভাবিক কিছু হয়তো নয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.